আমাদের রাজ্য সরকার বারবার করে বলে চলেছেন এবং এই বিজ্ঞাপনটা তারা দিয়েই চলেছেন যে রাজ্যে নাকি শিল্প তৈরির একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে। আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলেন এখন এখানে আর কোনো শ্রমিকদের বিক্ষোভ নেই, এখন আর ধর্মঘট হয় না, ফলে এটাই নাকি একমাত্র শিল্পের জন্য উপযুক্ত পরিবেশ। এখন প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ধর্মঘট বন্ধ করে দিলে বা কর্মচারীদের দাবি দেওয়ার অধিকার নিয়ে আন্দোলনটার উপরে রাশ টানতে পারলেই শিল্পের উপযুক্ত পরিবেশ তৈরি হয়ে যায় কিনা সেটা অবশ্যই আমাদের ভাবতে হবে, এবং সেটা যে হয় না গত কয়েক বছরের খতিয়ান সেটাই প্রমাণ করছে। না, এ রাজ্যে সেভাবে বড় কোনো শিল্প তৈরি হয়নি, তৈরি হচ্ছে না। বড় শিল্প সংস্থা তৈরি করবার জন্য যে যে প্রয়োজনগুলো মেটানো উচিত, যেরকম পরিবেশ তৈরি করা দরকার সেরকম ভাবে আমাদের সরকার তৈরি করতে পারেনি। শুধুমাত্র এ রাজ্যের সরকার নয়, খুব দায়িত্ব নিয়ে বলছি, বড় শিল্প সংস্থা তৈরি করবার জন্য যা যা করা দরকার সব দিক খেয়াল রেখে আমাদের দেশের সরকার, কোনো রাজ্যের সরকার তা করছে না, বরং কর্পোরেট সংস্থার হাতে জমি তুলে দেবার জন্য তারা যে প্রয়াস করছে সেটা সাধারণ মানুষের জন্য ভয়ঙ্কর, মারাত্মক, তাদের জীবনে বিপর্যয় নিয়ে আসতে পারে। জল, জঙ্গল এবং জমি যেভাবে কর্পোরেট সংস্থার হাতে তুলে দেবার জন্য ব্যস্ত হয়ে উঠেছে এদেশের সরকার এবং এই রাজ্যের সরকারও, তার পরিপ্রেক্ষিতে পরিবেশ কর্মীরা এবং সাধারণ মানুষ সে বিষয়ে সচেতন হবে এবং মানুষকে সচেতন করতে চাইবে, সেটা খুব স্বাভাবিক। গত কয়েক বছর ধরে একটা বিষয় নিয়ে এ রাজ্যে আলোচনা চলছে, এক বছরের বেশি সময় হয়ে গেছে, দেউচা পাচামি। দেউচা পাচামিতে শিল্প তৈরি হবে, শিল্প তৈরি হবে এবং এবারই আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যাবতীয় যে আয়োজন সেটা সম্পূর্ণ হয়ে গেছে, তারা শিল্প তৈরি করবার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিয়েছেন এবং সেখানকার কোনো মানুষেরই কোনো অভিযোগ নেই, একেবারে স্বতঃস্ফূর্তভাবে সবাই জমি ছেড়ে দিয়েছেন। শিল্প তৈরি করবার উপযুক্ত পরিবেশে শিল্প তৈরির যাবতীয় ব্যবস্থা পাকা করা হয়ে গেছে। যেভাবে গোটা বিষয়টা চলছে সেটা সরেজমিনে দেখবার জন্য নাগরিক সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন যারা পরিবেশ বিজ্ঞানী তাদের একটা দল গতকাল দেউচা পাচামিতে যাবেন বলে ঠিক করে রাখেন। একদল প্রতিনিধি দল সেখানে পৌঁছন এবং পৌঁছানোর পরে যে পরিস্থিতির সম্মুখীন তাদের হতে হয়েছিল তার চিত্রটা আমি দেখাচ্ছি। আমার টিভি স্ক্রিনে এই মুহূর্তে যে চিত্রটা দেখানো হচ্ছে সেটা গতকাল, যেখানে একেবারে সুস্থ পরিবেশে মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে জমি সরকারের হাতে তুলে দিয়েছে। সরকার কারো কোনো রকম চাহিদা পূরণ করতে কার্পণ্য করেনি, এই রকম প্রচারের মধ্যে সেখানে গেছিলেন নাগরিক সংগঠন, পরিবেশ কর্মীরা, সমাজকর্মীরা। তারা গোটা বিষয়টা দেখতে চেয়েছিলেন এবং সামনে দেখে তারা নিশ্চিত হতে চেয়েছিলেন যে সরকার যথার্থ আয়োজন করে এই শিল্প তৈরি করবার দিকে যাচ্ছে কিনা। কিন্তু মুশকিল হচ্ছে, ওই যে বললাম, গণতন্ত্রের কথা বলা হবে, মানুষের রায় নেবার কথা বলা হবে, কিন্তু সেখানে কোথাও কিছু একটা গোপন করবার প্রয়াসটাও সমানে চলবে। পরিবেশ কর্মীদের, নাগরিক আন্দোলনের কর্মীদের, সমাজ কর্মী যারা, তাদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হয়নি যেখানে এই প্রকল্পের কাজ হচ্ছে। সাধারণ মানুষের বিক্ষোভ কতটা আছে জানা যায়নি। গতকাল যে প্রতিনিধি দল গেছিলেন তারা একেবারে পরিষ্কার প্রশাসনের কাছে আগে থেকে জানিয়েছিলেন, বলেছিলেন প্রশাসনকে যে আমরা গোটা বিষয়টা দেখতে চাইব, ওখানকার মানুষজনের সাথেও কথা বলবো। কিন্তু তারা নাম্বার সঙ্গে সঙ্গেই একদল লোক জড়ো হয়ে যায় এবং তারা যারা গেছিলেন সরেজমিনে দেখতে, সেই পরিবেশ কর্মী, নাগরিক সংগঠনের কর্মী এবং বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংগঠনের যারা ছিলেন তাদের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন যে এরা সবাই শিল্প বিরোধী,
শিল্প বিরোধীরা দূর হতো, বোঝাবার চেষ্টা করা হয়েছিল। একেবারে দেখুন ছবিতে দেখা যাবে যে তারা বোঝাবার চেষ্টা করেছিলেন যে আমরা কোনো রকম শিল্প বিরোধিতা করতে আসিনি, আমরা গোটা বিষয়টা জানতে এসেছি, বুঝতে এসেছি, কিভাবে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবো, এখানকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলবো। কিন্তু কোনোভাবেই প্রশাসন তাদের জন্য কোনো রকম ব্যবস্থা করেনি, অর্থাৎ তারা যাতে গোটা এলাকাটা ঘুরতে পারেন, দেখতে পারেন, তার ব্যবস্থা করেননি। এই হচ্ছে গণতন্ত্রের চেহারা, এই হচ্ছে আমাদের রাজ্যের প্রশাসন, যারা প্রতিদিন উদার গণতন্ত্রের কথা বলেন, যারা কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করেন, তারা যে রাজ্যে কতটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রেখেছেন তার নমুনা হচ্ছে এটা। এইভাবেই তারা সমস্ত মতামতকে অগ্রাহ্য করে কিংবা সঠিকটা চেপে রেখে, যেটা সত্যি সেটা চেপে রাখার প্রয়াস সর্বত্র তারা করে চলেছেন। গতকাল যারা গেছিলেন গোটা বিষয়টা দেখতে, এমনকি তারাও গেছিলেন যারা বলছিলেন যে এখান থেকে যেভাবে কয়লা তোলবার কথা বলা হচ্ছে তাতে পরিবেশ দূষণ হবে কিনা, গোটা বিষয়টা বোঝার চেষ্টা করা এবং কিভাবে গোটা বিষয়টা করা হচ্ছে প্রশাসনের সঙ্গে আলোচনা করা, সেই বিষয়টার জন্যই তারা গেছিলেন। কিন্তু তাদের কোনো রকম নড়তে চড়তে দেওয়া হয়নি। যেইভাবে দেখছেন পুলিশ প্রশাসন ঘিরে রেখেছে এবং তীর ধনুক নিয়ে উপস্থিত হয়ে গেছিলেন কিছু মানুষজন, যাদের জড়ো করা হয়েছিল। সরকারের মদতে এরা একত্রিত হয়ে যারা সরেজমিনে ওখানে দেখতে গেছেন, সমাজকর্মীরা, নাগরিক সংগঠনের পক্ষ থেকে তাদের বাধা দেওয়ার জন্য তীর ধনুক নিয়ে উপস্থিত। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে আপনারা গেলে ওখানে অশান্তি হতে পারে, সুতরাং আপনাদের যাওয়া যাবে না। প্রশাসনকে বোঝাবার চেষ্টা করেছিলেন এনারা, বারবার করে বোঝাবার চেষ্টা করেছিলেন যে তারা কোনো রকম গন্ডগোল করতে আসেননি, তারা গোটা বিষয়টা দেখতে এসেছেন কি হচ্ছে। সরকারই তো বলছে কোনো সমস্যা নেই, সব ঠিক হয়ে গেছে, সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জমি দিচ্ছেন এবং তারা খুব খুশি, কারণ তাদের নাকি এই শিল্প প্রতিষ্ঠান তৈরি হলে তাদের এখানে কর্মসংস্থান হবে, তাদের রুজি রোজগারের ব্যবস্থা হবে। এটা সরকার বলছে। যদি সাধারণ মানুষের কোনো ক্ষোভ না থেকে থাকে, যদি সাধারণ মানুষ এই প্রকল্পকে সাদরে বরণ করে নেয়, তাহলে নাগরিক সমাজের এই মানুষগুলো তাদের সাথে কথা বললে তারা তো সেই প্রতিক্রিয়ায় দিতেন। তাদের আটকানো হলো কেন? এখানেই রহস্য। আসলে সত্যটাকে চেপে রাখতে সবাই চান, যে শাসকই হোক না, কি কেন্দ্র কি রাজ্য, তারা সবাই সত্যটাকে চেপে রাখবেন, কিছুতেই সত্যটা সামনে আসতে দেবেন না। সত্য সামনে আসলে খুব মুশকিল। তাই গায়ের জোরে চাপা দিয়ে গণতন্ত্রের কথা বলা হবে। গণতন্ত্র বড় মানে অদ্ভুত বস্তু। যে যার মতো করে গণতন্ত্রকে ব্যাখ্যা করেন নিজের মতো করে। আমি যা বলছি সেটা মেনে নেওয়াই গণতন্ত্র। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার এটা প্রমাণ করেছেন যে গণতন্ত্র মানে তিনি যা বলছেন সেটাই গণতন্ত্র। সংবাদ মাধ্যমকে তিনি আজ কোথায় এনে দাঁড় করিয়েছেন সেটা তার পাশে যারা রয়েছেন সেই সাংবাদিক কুলকে দেখলেই বোঝা যায় যে তিনি সংবাদ মাধ্যমকে দালালে পরিণত করেছেন। সব মিলিয়ে ভয়ঙ্কর ভয়াবহ একটা অবস্থা। দেউচা পাচামির এক অন্যরকম পাঁচালি তৈরি করছে আমাদের রাজ্যের শাসক দল, তাদের নেতারা। আর কি জানেন, প্রশাসন, যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বারবার প্রশ্ন ওঠে, সেই প্রশাসন কি নির্লজ্জভাবে গোটা বিষয়টায় সরকারের সাথে সহায়তা করে, তাদের যে রীতি নীতি সেটাকে লঙ্ঘন করে পরিষ্কার বোঝা যাচ্ছে। যারা গেছিলেন গতকাল গোটা বিষয়টা দেখতে, দেউচা পাচামিতে কি হচ্ছে, কিভাবে সরকার কাজ করছে, সাধারণ মানুষের আদৌ কোনো ক্ষোভ আছে কিনা, তারা খুশি কিনা, কতটা পরিবেশের দিকটা মাথায় রেখে বা পরিবেশ বান্ধব সুলভ আচরণ করে কতটা প্রকল্পের কাজ চলছে, গোটা বিষয়টা তারা দেখতে চেয়েছিলেন, তারা বুঝতে চেয়েছিলেন। এবং সেই বোঝাটায় তাদের বাধা দেওয়া হয়েছে। বাধা দেওয়া হয়েছে এই কারণে যে যা সরকার প্রচার করছে, যা সরকার বলছে সেটা একেবারেই ঠিক নয়। বাধা দেওয়া বা চাপা দেওয়ার প্রয়োজন তো তখন হয় যখন অসত্যটাকে সত্য বলে প্রচার করা হয়। সামনে গেলে সত্যটা সামনে চলে আসবে, এইটাই তো ভয়। এখানেই তো ভয় শাসক দলের। যে কোনো শাসকের এই ভয়ের জন্যই তারা গণতন্ত্রের টুটি চেপে ধরে এবং গণতন্ত্রের টুটি চেপে ধরে সেটাকেই গণতন্ত্র বলে চালাতে চায়। প্রশাসন তার সাথে সঙ্গত দেয়, যেভাবে এখানকার প্রশাসন দিয়েছে। গতকাল ওখানকার ডিএমকে বলা হয়েছিল, গতকাল ওখানকার যিনি পুলিশ আধিকারিক হিসেবে দায়িত্ব ছিলেন তাকে বলা হয়েছে, বারবার করে বলা হয়েছে যে আমরা তো জানিয়ে এসেছিলাম, এমন তো নয় যে আমরা না জানিয়ে এসেছি। সমস্ত কিছু জানিয়ে আসবার পরেও একেবারে সংগঠিত করা হয়েছে এই মানুষজনদের,
যারা আসলে বিপদে পড়বেন, ওই মানুষগুলো স্বার্থ বিরোধী কাজ ওই মানুষগুলো নিজেরাই করছেন রাজনৈতিক মদতে। ওনারা জানেন না এই আদিবাসী সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষগুলো, তাদের ব্যবহার করছে রাজনৈতিক নেতারা, পয়সা দিয়ে ব্যবহার করে নিজেদের সর্বনাশের দিকে ঠেলে দিচ্ছে। মানে নিজেদের সর্বনাশ ওই মানুষগুলো নিজেরা করছে। ওনারা জানেন না এই প্রকল্পের ফলে ওদের কতটা ক্ষতি হবে, লাভ হবে, এটা ওনারা বুঝতেই পারছেন না। সরকার যেভাবে বোঝাচ্ছে সেভাবে ওনারা বুঝছেন। পয়সা দিয়ে নিয়ে আসা হয়েছে এই মানুষজনকে, তাদের উত্তক্ত করা হয়েছে। রাজনৈতিক ক্ষমতা, রাজনৈতিক প্রশাসনকে ব্যবহার করে এই মানুষগুলোকে জড়ো করা হয়েছে, সত্যটা যাতে সবার সামনে না আসতে পারে। এভাবেই চলছে। এই হচ্ছে আমাদের রাজ্যের বাস্তব অবস্থা। এখানে দাঁড়িয়ে যারা গণতন্ত্রের কথা বলেন, যারা বলেন যে আমরা খুব সুষ্ঠু একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে রয়েছি, তারা আসলে বাস্তবটা চেনেন না, কিংবা তারা সরকারের নানা ধরনের হিস্সায় বা সরকারের দেওয়া নানা সুবিধায় পুষ্ট, তাদের জীবনযাপন ছন্দময়। তারা এই মানুষগুলো, একেবারে আদিবাসী সম্প্রদায়ের মানুষগুলো কোন বিপদের মুখে পড়তে যাচ্ছে সেই সম্পর্কে বিন্দুমাত্র ভাবিত নয়। আত্মস্বার্থ সর্বস্ব এই মানুষগুলোই চুপ থাকেন, কেউ কিচ্ছু বলেন না। আমরা গোটা বিষয়টা একটু বোঝবার চেষ্টা করব। গতকাল যে প্রতিনিধি দল দেউচা-পাচামিতে গেছিলেন, তাদের মধ্যে একজন আছেন সমাজকর্মী। আজ আমার এই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন, তিনি তার অভিজ্ঞতার কথা বলবেন, এবং আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন একজন সাংবাদিককেও আমি আমন্ত্রণ জানিয়েছি। গোটা বিষয়টা আমরা বোঝবার চেষ্টা করব যে কি ঘটেছিল, কেন এমন হলো, কেন প্রশাসন এমনটা করলো। প্রশাসনের পক্ষ থেকে তো বারবার করে বলা হচ্ছে যে সব ঠিক হয়ে গেছে, দারুণ হবে, রাজ্য নাকি শিল্পের দিকে এক ধাপ এগিয়ে যাবে। তাই যদি হয়, এত লুকোচাপা কেন, এত বাধা দেবার চেষ্টা কেন? প্রশ্নগুলো তো উঠবেই, এবং এই প্রশ্নগুলো সমাধান না করতে পারলে আসলে আমরা ইতিহাসের কাছে বোধহয় অপরাধী হিসেবে গণ্য হব। প্রশ্নগুলো করতেই হয়। বড় বৃহৎ পুঁজিচালিত মিডিয়া এই বিষয়গুলোকে নিয়ে মানুষকে সচেতন করবে না, কারণ তারা সরকার থেকে বড় বড় বিজ্ঞাপন পায়, অনেক টাকার বিজ্ঞাপন তাদের অফিসে বা তাদের যারা মালিক আছে তারা পান। ফলে তারা এই প্রশ্নগুলো সামনে আনবেন না। এদেশের জমি জঙ্গল যেভাবে কর্পোরেট সংস্থার হাতে তুলে দিচ্ছে দেশের শাসক, সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত করে, সে বিষয় সরব হয় না দেশের তথাকথিত মূলধারার মিডিয়া। আমরা যারা আমাদের মতো করে একটা প্রয়াস চালাচ্ছি, একটু অন্যরকম করে মানুষকে বোঝাবার চেষ্টা করছি, আমরা জানি আমাদের পরিসরটা ছোট, আমাদের কথা হয়তো অল্প মানুষের কাছে পৌঁছবে, কিন্তু তৎসত্ত্বেও এই কথাগুলো বারবার করে উচ্চারণ করতে হবে, বারবার করে বলতে হবে। কারণ ওই যে বলছিলাম, ইতিহাস আমাদের দায় করবে, তা না হলে ইতিহাসের আমরা অপরাধী থেকে যাব। ইতিহাসের প্রতি অপরাধী না থাকবার এই ইচ্ছে থেকেই আজকে বারবার এই প্রশ্নটা তোলা হচ্ছে। আমরা পারবো কি পারবো না সেই প্রশ্ন গৌণ, আমরা প্রশ্নটা তুলেছিলাম, আমরা সত্যটা উদ্ঘাটিত হোক এই চেষ্টাটা করেছিলাম, এটাই সবচেয়ে বড় কথা। আসুন, এই অনুষ্ঠানে আলোচনার জন্য যাদের আমি আমন্ত্রণ জানিয়েছি, প্রথমেই তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন প্রদীপ রায়। তিনি গতকাল গেছিলেন, তার অভিজ্ঞতার কথা তিনি বলবেন। সমাজকর্মী এবং একটা সংগঠনের প্রতিনিধিত্ব করেন তিনি। প্রদীপ বাবু তার কথা বলবেন। এবং আমাদের সঙ্গে রয়েছেন সাংবাদিক রূপম চট্টোপাধ্যায়, দীর্ঘদিন সাংবাদিকতার অভিজ্ঞতা তার। এই বিষয়টার সঙ্গে তিনিও রয়েছেন, খোঁজ খবর রাখছেন, কোথায় কি ঘটছে, কিভাবে হচ্ছে, গোটা বিষয়টা তিনি জানেন। আমি প্রথমেই আসবো প্রদীপ বাবুর কাছে আসবো। প্রদীপ বাবু, গতকাল আপনার অভিজ্ঞতার কথাটা বলুন, যে কি ঘটেছিল এবং প্রশাসনের ভূমিকাটা ঠিক কি ছিল। গতকাল প্রথমে অবশ্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে এই ঘটনাটাকে তুলে ধরছেন, এবং যেভাবে আপনারা বললেন যে একটা ক্ষুদ্র শ্রোতার কাছেও যদি পৌঁছায় তাহলে সেটা আমাদের বড় পাওনা হবে যে আমরা কিছু প্রশ্ন তুলেছিলাম, সেই প্রশ্নগুলো সঠিক। আমরা গতকালকে বেশ কিছু ট্রেড ইউনিয়ন সংগঠন আর তার সাথে সামাজিক সংগঠন, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, এছাড়া সিলিকোসিস আক্রান্ত সংগ্রামী শ্রমিক ইউনিয়ন, এছাড়া নদী বাঁচাও দেশ বাঁচাও, এরকম কিছু সামাজিক সংগঠন এবং ট্রেড ইউনিয়ন সংগঠন একযোগে প্রায় 35 জনের একটা টিম করে আমরা দেউচা পাচামিতে যাবার জন্য কালকে ট্রেনে উঠেছিলাম। ও একটাই ছিল, সেটা হচ্ছে যে কোনো বিরোধিতা নয়, কোনো বিরোধিতাও করতে যাচ্ছি না,
সরেজমিনে খালি দেখতে চাইছি যে যে প্রচারটা সরকার করছে, কারণ সরকারের ভূমিকাটা বারবার পরিবর্তন হচ্ছে, মানে যে কথা দিয়ে শুরু করছেন সেই কথায় ওরা রাখছেন না পরবর্তী পর্যায়ের যখন তার উপরে বক্তব্য রাখছেন। ফলে আমরা ব্যাপারটা বুঝতে চেয়েছিলাম এবং আমরা কিছু প্রশ্নও তুলেছিলাম। সত্যি কথা বলতে কি, এই দেউচা পাচামি নিয়ে আমরা অনেকদিন ধরেই ভাবনা চিন্তা করছিলাম। তার একটা কারণ ছিল হচ্ছে এটার জন্য নয়, আমরা যেহেতু সিলিকোসিস আক্রান্ত শ্রমিক ইউনিয়নেরও একটা মঞ্চের সাথে যুক্ত, ফলে সিলিকোসিস এবং মোহাম্মদ বাজারের ওইখানে ওই খাদানে যে প্রচুর সিলিকোসিসের সন্ধান পাওয়া যাবে, সিলিকোসিস আক্রান্ত রোগী, এটারই জন্য কিন্তু আমরা বারবার খোঁজ নিচ্ছি চারপাশে যে এরকম কোনো সিলিকোসিস আক্রান্ত শ্রমিক ওখানে আছেন কিনা, এবং সেই কারণে তাদের কনসাস করার জন্য এবং ওইখানে দাঁড়িয়ে মোহাম্মদ বাজারে মিটিংও করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ এটা নিয়ে একটা উদ্যোগ নিয়েছিলেন, এবং তারপরে সিউড়িতে সদর জায়গায় আমরা এটা নিয়ে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মতো আমরা করেছিলাম যে সিলিকোসিস ব্যাপারটা কি, এবং সেটা সম্বন্ধে যেহেতু এই পাথর খাদানে যারা কাজ করেন তারা এই ব্যাপারটায় অজ্ঞ, তাদের খানিকটা এই সমস্যাটাকে পরিচিত করা এবং সেখান থেকে তারা কি করে প্রতিরোধ মানে প্রতিকারের চেষ্টায় প্রতিরোধ গড়ে তুলবেন সেইটা ভাবানো। এটা কিন্তু আমাদের কোনো লড়াই আমরা ভাবিনি, আমাদের লড়াইটা ছিল হচ্ছে সচেতনতাটাকে নিয়ে আসা, একদম। এবং সেখানেই আমরা সেই কারণেই কালকে গিয়েছিলাম। এবং যাওয়ার আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে দেউচা পাচামিতে যাব, এবং আমরা কিন্তু লুকিয়ে চুরিয়ে যাই। আমরা ডিএম কে জানানো হয়েছিল, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানানো হয়েছিল, এবং সেই হিসাবেই আমরা গতকালকে হুল এক্সপ্রেসে যাই ওখানে, এবং 11:20 নাগাদ আমরা ওখানে পৌঁছাই। যখন তখন একটা অদ্ভুত জিনিস দেখি, যদি অবশ্য ট্রেনে থাকতে আমরা একটা এই ব্যাপারে একটা স্মেল করতে পেরেছিলাম, কারণ আমরা দেখেছিলাম যে গাড়িগুলোকে আমরা বুক করার চেষ্টা করছি তারা প্রাথমিকভাবে রাজি হলেও পরবর্তী পর্যায়ে সেগুলিকে নাকচ করে দিচ্ছেন, অর্থাৎ কেউই আর দেউচা পাচামির দিকে কোনো গাড়ি যাবে না এরকম বোধহয় একটা ইনস্ট্রাকশন ছিল বলে তারা গাড়িগুলো ক্যান্সেল করে দেয়। তখন আমাদের একটা সন্দেহ হয়েছিল, এবং পরে ট্রেন থেকে নামা মাত্র আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে বিভিন্ন সাদা পোশাকের কিছু বিভিন্ন মানুষ প্রচুর ছবি তুলে যাচ্ছেন আমাদের। আমরা যখন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে বাইরে বেরোতে যাচ্ছি সেই পুরো পর্যায়টা ওনারা ফটোগ্রাফি করে রাখছেন। তারপর যখন আমরা বেরোলাম তখন দেখলাম সিআরপি আরে আরপিএফ এবং রেলের পুলিশ তারা আমাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছেন, কারণ বাইরে একটা জমায়েত দেখলাম প্রায় 100 লোকের, এবং যারা অস্ত্র শস্ত্র নিয়েই ছিলেন, তার ভিতরে আদিবাসী মানুষজনও ছিলেন, এবং তারা এসে একটা স্লোগান দিতে শুরু করেন এবং বলেন যে আমরা বহিরাগত এবং আমরা শিল্প বিরোধী মানুষ, এবং আমরা শিল্প বরবাদ করার জন্য, একটা শিল্পের প্রসপেক্ট তৈরি হচ্ছে তাকে বরবাদ করার জন্য আসছে ইত্যাদি স্লোগান, এবং আমাদের কোনো মতেই যাওয়া যাবে না। আমরা তখন পুলিশকে বলি যে আমাদের এটা প্রশাসনকেও জানানো হচ্ছে। আরপিএফ বলে যে যেহেতু আমাদের ভূমিকাটা শুধু স্টেশন চত্বর, সেইটুকুনি জায়গায় আমরা আপনাদের সিকিউরিটি দিতে পারবো, কিন্তু বাইরের জন্য কিন্তু পুলিশের থাকা প্রয়োজন, সিউড়ি পুলিশের। তো সেখানে কিন্তু তাদের কাউকে পাওয়া যায়নি, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে সারাক্ষণ আমরা যতক্ষণ ছিলাম ততক্ষণ পর্যন্ত সিউড়ির কোনো পুলিশ প্রশাসনকে আমরা দেখতে পাইনি, শেষ মুহূর্তে দেখতে পেয়েছি সে কথাটা আলাদা। কিন্তু আমরা অনেক চেষ্টা করি ওদের বোঝানোর, এবং আমরা বলি যে আমাদের কিন্তু উদ্দেশ্য এটা নয় যে ওই শিল্পটাকে বরবাদ করা, আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে শিল্পটা করতে গেলে যা যা প্রয়োজন, একটা পরিবেশকে বাঁচানো, সেখানকার মানুষকে বাঁচানো, কারণ ওই ওই শিল্প গড়তে গেলে যে মানুষের ওপর তার যা ইম্প্যাক্ট হবে সেইটাকে রক্ষা করা, এইগুলোর জন্যই আমরা যাচ্ছি, এবং এগুলির জন্য আমরা বুঝতে যাচ্ছি। আমরা এমন নয় যে কোনো কিছু প্রচার করতে যাচ্ছি, এবং বুঝে এসে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে আমরা একটা মেমোরান্ডাম দেব, সেখানে আমরা যে দাবিগুলো করছি সেই দাবিগুলো তুলব, যে এইগুলো এই দাবিগুলোর নিষ্পত্তি হওয়া উচিত। এবং আমরা যেটা চাইছি সরকারের কাছ থেকে, যে পুরো ব্যাপারটা যেন মনে হচ্ছে যে খুব লুকিয়ে চুরিয়ে করা হচ্ছে, কারণ এক এক সময় এক এক রকম কথা বলা হচ্ছে, এবং যেগুলি খুব স্ববিরোধী, সেখানে দাঁড়িয়ে আমরা 12-14টা পয়েন্ট বলেছিলাম যে এইগুলো একটা ক্ল্যারিফিকেশন দেওয়া উচিত, এবং তার জন্য হয়তো একটা শ্বেতপত্র তৈরি করা উচিত। যখন এত বড় একটা শিল্পের সম্ভাবনা রয়েছে, এত লক্ষ লোকের চাকরির সম্ভাবনা রয়েছে,
এত বড় একটা ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তা যদি পরিবেশ বাঁচিয়ে মানুষকে বাঁচিয়ে করা যেতে পারে এরকম একটা মডেল, তাহলে তো ডেফিনেটলি আমাদের বিরোধিতা করার কোনো কারণ নেই। সেই হিসাবে আমরা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু ওরা বোঝেননি, কারণ বোঝানোর কথাও না। ওদের কাছে ডাইরেক্টিভ ছিল যে আমাদের কাছে আমাদের কোনো অবস্থাতে এক চুলো নড়তে না দেওয়া, এবং ওই রেলওয়ে চত্বরের ভিতরে, স্টেশন চত্বরের ভিতরেই আমাদের আটকে রাখা হয়, এবং পরবর্তী পর্যায়ে আমরা ফেরত আসার চেষ্টা করি, সিদ্ধান্ত নিই, কারণ ওখানে যাওয়ার আর কোনো জায়গা ছিল না। এবং আমরা এটাও বলেছিলাম যে ঠিক আছে, দেউচা পাচামি আমরা যাব না, কিন্তু ডিএম এর কাছে আমাদের যে মেমোরান্ডামটা দেওয়া, সেটা দেওয়ার জন্য অন্তত দুজন লোককেও অ্যালাউ করা হোক যারা গিয়ে এটা দিয়ে আসবে, কিন্তু সেটাও ওরা বললো যে না, তাও করা যাবে। এইরকম জায়গাটাকে দাঁড়িয়ে আমরা কালকে ফিরে আসতে বাধ্য হই। কিন্তু সবচেয়ে না, মজার ব্যাপারটা যেটা লাগলো, হ্যাঁ, হ্যাঁ বলুন। আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা যে আপনারা যাচ্ছেন, যে এটা তো প্রশাসন জানতো, সাধারণ মানুষ ওই যে জড়ো হয়ে গেল এত মানুষ, এরা জানলো কি করে, এদেরকে জানালো? দেখুন, এই কথাটা তো এমনি বলা যায় না, কিন্তু এটা ঘটনা যে ওই যে লোকগুলো এসেছিল, ওই লোকগুলো এসে কিন্তু এই কথাটা বলেছে যে আমরা শিল্প বিরোধী ইত্যাদি, আমাদের যেতে দেওয়া হবে না। তারপরে আমরা ধরুন স্টেশনে ফিরে আসি, ফিরে আসার পর অনেকক্ষণ আমরা অপেক্ষা করতে হয়, কারণ আমরা সেই হুলেরই যে আবার ফিরে আসার যে ট্রেন, সেইটাতে আসবো এটা ঠিক করে আমরা স্টেশন চত্বরে বসেছিলাম। তখন একদল লোক কিন্তু ওখানে আসেন, এবং তার ভিতরে আদিবাসীর যে নেতৃত্ব রয়েছেন, একজন শিবরাম হেমব্রম, তিনিও আমাদের সাথে কথা বলেন। যখন ওদের বলা হয় যে আমাদের মূল কাজটা হচ্ছে যে সিলিকোসিস আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানো, এবং সিলিকোসিস নিয়ে আমাদের দীর্ঘ আন্দোলনের ফলে একটা পলিসি তৈরি হয়েছে সরকারের, এবং সেই পলিসি থেকে রোগ নির্ণয় থেকে আরম্ভ করে কম্পেনসেশন ইত্যাদি সবকিছু সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা আছে। সেই অধিকারগুলোকে আমরা ওই সিলিকোসিস যে পাথর খাদানে যারা কাজ করেন তাদের অ্যাওয়ার করার জন্য, আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। তখন ওরা বলেন যে সেটা আমরা তো জানি না, কিন্তু আমাদের এটা বলা হয়েছিল যে কোনো বাইরের লোক আসলে, বহিরাগত আসলে সে তাদের ঢুকতে দেওয়া হবে না, এবং স্টেশন থেকে, চত্বর থেকে ফিরিয়ে দেওয়া হবে। এটা এখন ধরুন, আপনি তো দেখেছেন, খবরের কাগজেও আমরা দেখেছি যে কেন সরকার এতটা লুকোচুরি করছেন বুঝতে পারছি না। সরকার নাকি এখানে 40টা অলরেডি সিসিটিভি লাগিয়েছে এই পথটায়, দেউচা পাচামির দিকে যে রাস্তায় যাওয়ার পথটাতে, এবং আরো সিসিটিভি লাগছে। কার সার্ভাইলেন্সের জন্য? মানে কোন নাগরিককে ওরা আটকাতে চাইছেন? কোন সন্ত্রাসবাদী দলকে, না ভারতের সাধারণ নাগরিক, সে তার একটা জায়গায় যেতে চাইছে, তার সহ নাগরিকের পাশে দাঁড়াতে চাইছে, সেইটাকে আটকানোর জন্য? এটা আমরা জানি না। এবং প্রশাসনের ক্ষেত্রে এমন একটা সিদ্ধান্ত ওখানে নেওয়া হচ্ছে যাতে কোনো বহিরাগত কোনো রকম ডিস্টারবেন্স না করে, সেই হিসাবে প্রশাসনকে একটা দায়িত্বও দেওয়া হয়েছে পার্টির তরফ থেকে, তৃণমূলের তরফ থেকে। এইটা হচ্ছে ঘটনা। আপনি একটা বলছিলেন যে একটা মজার ঘটনা, কি বলছিলেন মজার বিষয়? হ্যাঁ, মজার ঘটনাটা হচ্ছে এই, যে আমরা যখন ওই ট্রেনটা ছাড়ে হচ্ছে ওখান থেকে, সিউড়ি থেকে ফেরত ট্রেনটা ছাড়ে হচ্ছে 1টা 40-এ, আমরা ওখানে বসে আছি কম্পার্টমেন্টে, এবং আমরা সকলেই দুটো কম্পার্টমেন্টে, দুটো ইয়েতে ভাগে বসছিলাম। সেখানে হঠাৎ পুলিশ অফিসার একদম শেষে, তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন অনেক দূরে সিভিল ড্রেসে, তিনি আসেন, এসে বলেন যে আপনারা যদি চান, তখন 1টা 39 বাজে বা 38, মানে 2 মিনিট, 1 মিনিট অথবা 2 মিনিট বাকি ছিল, আপনারা যদি চান তাহলে আপনারা 2-3 জন এসে ডিএম এর সাথে দেখা করে মেমোরান্ডাম দিতে পারেন। এইটা আমাদের কাছে খুব হাস্যাস্পদ লেগেছিল। হাস্যাস্পদ কেবল নয়, মানে প্ল্যানটা এত একটা সুন্দর ছক করে করা, যে একদিকে প্রশাসন, পুলিশ প্রশাসন যারা অগ্রিম খবর পেয়েছে, যাদের দায়িত্ব হচ্ছে স্টেশনের চত্বরের বাইরে আসলে আমাদের প্রোটেকশন দেওয়া, তারা থাকলেনই না জায়গায়। অথবা পরে আমরা জেনেছিলাম, বীরভূমে আমাদের তো লোকজনও আছে সিউড়িতে, পরে জেনেছিলাম যে বাস স্ট্যান্ড এবং বেরোনোর প্রত্যেকটা জায়গায় প্রচুর প্রচুর পরিমাণে পুলিশ দেওয়া ছিল। ফলে পুলিশ ছিল একটা সীমানার বাইরে, আর মাঝখানের যে জায়গাটা স্টেশন চত্বর এবং ওই পুলিশের যে বাহিনী, তার মাঝখানে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল এই সদেরেক লোকের একটা দলকে, যারা এটার বিরোধিতা করেছে। বাহ।
আসবো, আমি আপনার কাছে আবারও আসবো। আমি একটু রূপম চট্টোপাধ্যায়ের কাছে আসি। রূপম, আপনি শুনলেন যে গোটা বিষয়টা কিভাবে ছক করা হয়েছে। প্রশাসনকে ওনারা চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আমরা যাব, গোটা বিষয়টা দেখব, সরেজমিনে দেখে আসবো যে সরকার তো প্রচার করছে সত্যি রীতিনীতি মেনে হচ্ছে কিনা। প্রশাসনের মারফত মানে যদি দেখি এই মানুষগুলো একত্রিত হয়েছে, এতগুলো মানুষ অস্ত্র নিয়ে, মানে আসলে প্রশাসনের থেকেই খবরটা লিক হয়েছে, জানিয়ে দেওয়া হয়েছে, এবং প্রশাসন গা ঢাকা দিয়েছে, এদের এগিয়ে দিয়েছে, এদের এই রুদ্রমূর্তির সামনে দাঁড়িয়ে ফিরে আসতে বাধ্য হয়েছেন যারা গোটা বিষয়টা সরেজমিনে দেখতে গেছিলেন। মানে কোথায় আছি আমরা? এইটা হচ্ছে গণতন্ত্রের পরিবেশ, যে প্রশাসনের কাজ এনাদের ঠিক জায়গায় নিয়ে যাওয়া, যাতে কোনো রকম অশান্তি না হয় সেটা দেখা। উল্টে প্রশাসন উল্টো আচরণটা করলো, যাতে একটা গন্ডগোল হয়, যাতে একটা উত্তপ্ত পরিবেশ হয়, ওনারা যাতে যেতে না পারেন তার যাবতীয় ব্যবস্থা করা। বুঝতে অসুবিধা হয়, মানে খুব কাঁচা একটা ইয়ে নয়। আবার উনি বলছেন যে ওই এলাকাতে ইতিমধ্যে নাকি প্রচুর সিসিটিভি, ওই এলাকায় যাওয়া যাবে না, অথচ বলছে মানুষ নাকি স্বতঃস্ফূর্তভাবে জমি দিচ্ছেন এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই শিল্প সংস্থা যাতে গড়ে ওঠে তার জন্য সামনে চলে এসেছেন, এইভাবে বলা হচ্ছে। মানে আচ্ছা আচ্ছা, যেটা প্রচার করা হচ্ছে এবং যেটা বাস্তব দেখা যাচ্ছে, আকাশ পাতাল ফারাক। ভারতবর্ষেই এখানে যেখানে এই শিল্পের নামে পরিবেশকে ধ্বংস করা হচ্ছে, জল জঙ্গলকে ধ্বংস করা হচ্ছে এবং আদিবাসীদের উৎখাত করা হচ্ছে, সেখানেই কিন্তু সরকার যেই থাকুক, যে সরকারি ক্ষমতায় থাকুক, তার স্বরূপটা কিন্তু একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি। এবং সেখানে তাদের প্রাথমিক শর্ত হচ্ছে যে প্রজেক্ট এরিয়া বলতে যেটাকে বোঝানো হচ্ছে, শিল্পের তৈরির যে প্রজেক্ট এরিয়া, এই প্রজেক্ট এরিয়াতে কোনো লোক যেতে পারবে, অর্থাৎ কোনো বাইরের লোক, সে সাংবাদিক হতে পারে, তিনি নাগরিক সংগঠনের মানুষ হতে পারেন, ট্রেড ইউনিয়নের মানুষ হতে পারেন, স্বাস্থ্য আন্দোলনের মানুষ হতে পারেন, পরিবেশ আন্দোলনের মানুষ হতে পারেন, তাদের কাউকে যেতে দেওয়া হবে। অর্থাৎ সচেতন মানুষকে কোনোভাবেই ওই প্রজেক্ট এরিয়াতে ঢুকতে দেওয়া যাবে না। এটা একটা সর্বভারতীয় স্তরে বিষয়টা চলছে। কোথাও বিজেপি করছে সরাসরি, কোথাও তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার, এই সরকার করছে। গতকাল যে ঘটনাটা ঘটেছে তার আগেই আমাদের কাছে একটা খবর আসছিল যে ওখানে বীরভূমের যারা তৃণমূলের নেতৃত্ব তারা এবং প্রশাসন একটা বৈঠক করেছে। সেই বৈঠকে সিদ্ধান্ত হয়েছিল যে পুলিশকে দিয়ে তাদেরকে ঠেকিয়ে রাখতে হবে এবং রেলকে বলা হয়েছিল রেলওয়ে চত্বরেই আপনারা আটকে রাখবেন এবং বাইরে পুলিশ থাকবে। আর তৃণমূল যেটা করেছে, ওই প্রকল্প এরিয়ার বাইরে বেশ কিছু আদিবাসী মানুষকে জড়ো করেছিলেন, তাদেরকে শিখিয়ে পড়িয়ে টাকা পয়সা দিয়ে, আমি দায়িত্ব নিয়ে বলছি, শিখিয়ে পড়িয়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে পাঠানো হয়েছিল যে তারা বাইরের থেকে যখন লোকজন আসবে তাদেরকে বলা যে আমরা বাইরের লোককে ওখানে যেতে দেব না। এখন এই যে কোনো প্রকল্প, সেটা সরকার বলে মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য খুব ভালো, 2 লক্ষ মানুষ চাকরি পাবে। ব্যাপারটা যদি এত সহজ সরল হয় তাহলে মানুষকে যেতে দেয়া হবে না কেন? এবং যখনই বাইরে থেকে লোক যাচ্ছে তারা কিন্তু এই বাংলার মানুষ, এই রাজ্যের মানুষ, কেউ কেউ বীরভূমেরই মানুষ, তাদেরকেও কিন্তু বাধা দেওয়া হচ্ছে। এমন নয় যে এসব কলকাতা থেকে গেলে পরে আটকানো হচ্ছে হুলে, তা নয়। যারা মোহাম্মদ বাজার 1-এ থাকে তাদের মোহাম্মদ বাজার 2-এ খাদানগুলো ধারে কাছে যেতে দেওয়া হচ্ছে না। এবং কিছু সংস্থা ওখানে আছে যারা মানুষের মধ্যে এই সিলোকেসিস নিয়ে সচেতনতা করবার চেষ্টা করছেন। ওখানে খাদানে যে একেবারে অবৈধ খাদান যে খনন করা হচ্ছে অবৈধভাবে বছরের পর বছর, গত 40 বছর ধরে বীরভূমে এই খাদান চলছে, এই অবৈধ খাদান চলছে 40-45 বছর ধরে, এবং অসংখ্য মানুষ সিলোকেসিসে মারা গেছেন এবং তাদের উপায় নেই, তা সত্ত্বেও তারা ওখানে ওই খাদানে কাজ করতে বাধ্য হচ্ছেন। এবং ওই যে পাথরের গুঁড়ো, যে পাথর কাটা হচ্ছে, তার গুঁড়ো গিয়ে তার লাং জমা হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, রক্ত ব্লিডিং হচ্ছে, বমি করছেন, রক্ত বমি করছেন এবং বিনা চিকিৎসায় মারা গেছেন। এরকম হাজার একটা উদাহরণ আমাদের সামনে এসছে। কিন্তু মূলধারার সংবাদপত্র, মূলধারার সংবাদ মাধ্যম এগুলোকে সামনে আনেন। এবং যখনই কেউ মানুষ বাইরে থেকে গিয়ে সেই অবস্থাটা দেখবার চেষ্টা করছেন, বোঝবার চেষ্টা করছেন এবং তাদেরকে সচেতন করবার চেষ্টা করছেন,
তখনই কিন্তু প্রশাসন বাধা দিচ্ছে। কারণ সরকার চাইছে যে আমি একটা অঞ্চলে কে শিল্পাঞ্চল ঘোষণা করে দেবো, তারপরে শিল্প হোক বা না হোক বা যেভাবে শিল্প হোক, মানুষের জীবনের বিনিময়ে শিল্পটা হবে, পরিবেশের বিনিময়ে শিল্পটা হবে। আদিবাসী জীবনের যে সুরক্ষা, সেই সুরক্ষাকে তছনছ করে দিয়ে আদিবাসী উচ্ছেদ হয়ে করে সুরক্ষা শিল্প তৈরি হবে। আজকের ঘটনা নয়, যখন পাঞ্চেত ড্যাম তৈরি হয়েছিল, যখন হসদেব বাঁধ তৈরি হয়েছিল, পরবর্তীকালে নর্মদা বাঁধ তৈরি হয়েছে, আমরা সর্বত্র দেখেছি কিভাবে মানুষকে উচ্ছেদ করা হয়েছে এবং সেই মানুষ আজও পুনর্বাসন পান। এই সম্প্রতি পাঞ্চেত যে ড্যাম, সেই ড্যামকে বলা হচ্ছে যে এখন ওখানে সোলার প্ল্যান্ট হবে, কোন একটি কর্পোরেট সংস্থা তারা সোলার প্ল্যান্ট করবে বলে ওই যে ড্যাম চলে, অর্থাৎ ওই ইয়েতে যারা মাছ ধরতো তাদের মাছ ধরা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা মাছ ধরতে পারবেন না, আশেপাশে অঞ্চল থেকে তাদেরকে হটিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে থাকতেও দেওয়া হচ্ছে। এখনই পাঞ্চায়েত এই ঘটনাটা পাঞ্চায়েত ড্যামকে ঘিরে হচ্ছে। এবং এরও আগে আমরা হরিপুরে দেখেছি, সেখানে পারমাণবিক কেন্দ্র তৈরি করা হবে বলে পূর্ব মেদিনীপুরে হরিপুরে, সেখানেও কিন্তু আমরা দেখেছি মৎস্যজীবীদের ওখান থেকে তাদের সমুদ্রে মাছ ধরাকে নিষিদ্ধ করা হয়েছিল এবং যেখানে তারা বসবাস করেন সেখানে পুলিশকে তাদেরকে বাধা দিচ্ছিল। এটা এখানে হয়েছে। এবং আমরা সিঙ্গুর নন্দীগ্রামেও দেখেছি শিল্পের নামে মানুষ, সরকার জমি নিচ্ছে, স্থানীয় মানুষ কেউ রাজি হচ্ছে, কেউ রাজি হচ্ছে না। এবং যেটা দেউচি পাচামির ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রচুর মানুষ টাকা নিয়েছে। আরে টাকা সব জায়গায় নিতে পারেন, গরিব মানুষ, তাকে যদি টাকা অফার করা হয় টাকা তারা নেবেন, এর মধ্যে অন্যায়ের কিছু নেই। আমি একটা শেষ কথা বলি, সংবিধানের 19 যে ধারা আছে, সেই ধারায় কিন্তু সংবিধানে পরিষ্কার বলা আছে যে কোনো ভারতীয় নাগরিক ভারতবর্ষের যে কোনো প্রান্তে যেতে পারবেন, তার যাতায়াতের অবাধ অধিকার তার আছে, এটা কিন্তু সংবিধানেই বলা আছে। কিন্তু সেটা নরেন্দ্র মোদী বা মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে। রূপম চট্টোপাধ্যায় সংবিধানের কথা বলছেন, আমি মনে করিয়ে দিই কুণাল কামরা, যিনি সংবিধান হাতে নিয়ে বলছেন যে আমি সংবিধান আমাকে সমালোচনা করবার অধিকার দিয়েছে, আমি সরকারের বিভিন্ন আচরণের, কমেডির মাধ্যমে সরকারের বিভিন্ন আচরণের, নেতাদের বিভিন্ন আচরণের বিদ্রূপ করতে পারি, ব্যঙ্গ করতে পারি, কারণ সংবিধান আমাকে এই অধিকারটা দিয়েছে। কিন্তু হলে কি হবে, সংবিধানই তো মানবেন না, মানে যারা সংবিধানের নামে শপথ নেন তারাই সংবিধানটা মানেন না। আমি আবার প্রদীপবাবুর কাছে আসবো। প্রদীপবাবু, আপনি বলছিলেন যে দেউচা পাচামির ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একবার এক এক রকম কথা বলা হচ্ছে, আপনি একটু ব্যাখ্যা করে বলবেন যে কতবার কথা, মানে ইয়েটা কি পাল্টানো হয়েছে? খুব ভালো প্রশ্ন। আসলে সরকার বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন। আমরা প্রায় 6-7টা পয়েন্ট তুলেছি যেখানে সরকারের ভার্সনটা, বিবৃতিটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়েছে। প্রথম হচ্ছে, বলা হয়েছিল যে এখানে 3,385 একর জমির ওপরে নিচে যে কয়লার ব্লক রয়েছে সেইটার উত্তোলন করা হবে এবং তার উপরে ব্যাসাল্টের একটা লেয়ার আছে এবং সেই লেয়ারটা ওরাই বলেছিলেন, সরকারই বলেছিলেন যে এমনকি 1,000 ফুট পর্যন্ত, 300 থেকে 1,000 ফুট পর্যন্ত ব্যাসাল্টার নিচে হচ্ছে কয়লা। প্রশ্নটা হচ্ছে যে 3,385 একর জমির উপর এরকম একটা প্রজেক্ট নিতে গেলে সরকার এই বিভিন্ন খনি প্রকল্পের কতগুলো ক্যাটেগরি করা আছে, এ ক্যাটেগরি, B1 ক্যাটেগরি, B2 ক্যাটেগরি, অর্থাৎ প্রজেক্টের সাইজ অনুযায়ী তাদের শর্তগুলো, মানে কাজের শর্তগুলো কঠিন থেকে কঠিনতর হবে। যেমন 3,385 একরের যদি প্রজেক্ট হয় তাহলে তার এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট, তার সোশ্যাল ইম্প্যাক্ট, তার জনশুনানি, তার অনেকগুলো নিয়ম কানুন আছে যেগুলি তাদের মানতে হবে এবং সেগুলি খুব কঠিন ব্যাপার। প্রত্যেকটা স্তর থেকে বেরিয়ে আসাটা প্রচুর তার তর্ক বিতর্ক হয় এবং অনেক ক্ষেত্রে প্রজেক্ট আটকেও যায়। সরকার এই জায়গাটাকে বাঁচার জন্য তড়িঘড়ি করে, আমাদের মনে হয় যে এটার একটা উদ্দেশ্য আছে, কারণ আপনারা দেখেছেন যে আজকের রাজনীতিটা হচ্ছে ভোট কেন্দ্রিক। যাই স্লোগান তোলা হোক না কেন, সেটা চাকরির স্লোগান হোক, সেটা কিছু প্রকল্পের স্লোগান হোক, সবগুলোই কিন্তু নির্বাচনকে মাথায় রেখে করা হয়। বোধহয় 26-এর নির্বাচনকে মাথায় রেখে সরকার চটচলতি এই প্রজেক্টটা করার জন্য এই জিনিসটা যেটা করলো সেটা হচ্ছে পুরো জমিটাকে টুকরো টুকরো করে ভাগ করে নিল 12 একর জমিতে। এই যে এখন যে কাজটা শুরু হয়েছে, এটা কিন্তু অনলি একটা ছোট্ট 12 একর জমির উপরে কাজটা শুরু হয়েছে। কারণ 12 একর জমি যদি হয় প্রকল্পের,
তাহলে এই ক্যাটেগরিটা হবে B2, এবং B2 মানে তার জন্য যে রেস্ট্রিকশন গুলো রয়েছে, অর্থাৎ যে ক্লিয়ারেন্স গুলো তাদের নেওয়া উচিত, ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট হোক, এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাক্ট হোক, এই ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট হোক, এগুলি অতটা কঠিন নয়, ফলে চট করে পাওয়া যায়। সেই জন্য ছোট ছোট প্রজেক্টে 12 একর জমি করে করা হচ্ছে। এটা হচ্ছে 1 নম্বর। কেন এটা করা হলো এর একটা সঠিক ধারণা থাকা উচিত। তাহলে কাজটা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে 3385 একরের ওপরে নয়, 12 একরের একটা জমির ওপরে এটার পাথরটা তোলা শুরু হয়েছে। এইটা যদি তোলা শুরু হয়ে থাকে। দ্বিতীয় আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে প্রজেক্টটাকে কোল ইন্ডিয়া, সর্বপ্রথম এটাকে কোল ইন্ডিয়ার কাছে এই প্রসপেক্ট এই প্রজেক্টটা দিয়ে দেওয়া হয়েছিল। তারা ওটাকে দেখে বলেছিল যে এই প্রজেক্টটা ইকোনমিক্যালিও ভায়াবল নয়, এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই বিশাল একটা ব্যাসাল্টের স্তর থেকে ডিঙিয়ে একটা নিচের স্তরের কয়লা এই আহরণ করা, এটার প্রযুক্তিও নেই এবং নেসেসারি যন্ত্রপাতিও আমাদের দেশে নেই, এবং বিদেশেও এটা খুব কম কোম্পানির এই প্রযুক্তি এবং যন্ত্রপাতি আছে। ফলে এই প্রজেক্টটা ইকোনমিক্যালি ভায়াবল নয়। সেই জন্য তারা কিন্তু প্রজেক্ট থেকে হাত গুটিয়ে নিয়েছিলেন। সেই প্রজেক্টটা পশ্চিমবঙ্গ দিল, এবং কার হাতে দিল? ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন। পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কাজ হচ্ছে পাওয়ারটাকে ডিস্ট্রিবিউট করা এবং ডেভেলপ করা। তারা এই কয়লা তোলার উত্তোলনের কি তাদের ভূমিকা হতে পারে, বা কি তাদের জ্ঞান আছে বা প্রযুক্তিগত জ্ঞান আছে, আমাদের জানা নেই। এটাও একটা বড় প্রশ্ন ছিল আমাদের কাছে। দ্বিতীয় প্রশ্ন ছিল যে এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এবং ফরেস্ট রেগুলেশন অ্যাক্ট 2006, যেখানে ওটা ওটা আদিবাসীদের জায়গা, এবং ওটা আপনারা দেখেছেন কাগজেই যে 12 একর জমির উপরে খুলতে গিয়ে প্রায় 980টা গাছ এবং মানে বড় বড় বৃক্ষ, প্রাচীন বৃক্ষ, তাকে ওদের উত্তোলন করার কথা বলা হয়েছিল, যে ওগুলিকে স্থানান্তরিত করে অন্য জায়গায় ওগুলি রাখবে, ওগুলি তারা নষ্ট না। তো ওইটুকুনি এলাকায় যদি 980টা ওরকম বৃক্ষ থাকে, তাহলে পুরো এলাকাটাই ধরে নেওয়া যায় যে একটা বিশাল বনবাসী, এবং তাই ওটা একটা বনভূমি এবং সেখানে আদিবাসীদের জায়গা। ফলে সেই আদিবাসীদের জন্য যে ফরেস্ট রাইটস অ্যাক্ট দেওয়া আছে তার অধিকারের, সেইটাকেও লঙ্ঘন করা হচ্ছে, এবং সেটাকেও কিন্তু কোনো অ্যাসেসমেন্ট করা হয়নি। 3 নম্বর আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই যে সরকার আরেকটা চালাকি করেছিল, সেইটা একটা অদ্ভুত ধরনের। এই যেহেতু সরকারের ঘোষণা হচ্ছে যে তারা জমি জোর করে নেবে না, ফলে তারা যেটা বলেছিল সেটা হচ্ছে যে ওই চাষিদের ওখানকার আদিবাসীদের বলেছিল যে তোমরা তোমাদের নিজের জমি নিজেরাই খনন করো। তার মানে হচ্ছে যে এতে আমার যেটা হলো সেটা হচ্ছে জমিও নিতে হলো না কারুর, এবং আমি তাকে শরিক করলাম। ঠিক আছে, যদি এটা হয়ও সেটা কতটা ফিজিবল হবে তাও আমরা জানি না, এবং এইভাবে প্রত্যেকে তার ছোট ছোট জমি কেটে কেটে পাথর তোলার মতো ক্ষমতা তাদের আছে কিনা সেটাও আমাদের জানা নেই, কিন্তু এটা বলা হলো। 3 নম্বর যেটা 4 নম্বর যেটা আমরা বলছি সেটা হচ্ছে যে এটা খোলামুখ, আপনি রূপম বাবু ঠিকই বলেছেন যে এটা প্রথমে খোলামুখ খনন করা হবে বলেছিল, কিন্তু পরে এটাকে যেটা জানা গেল, এবং আমরা কালকে যখন ওখানে আলোচনা করছিলাম তারা বলছেন আমরা তো খোলামুখ করছি না, এটাকে ভূগর্ভস্থ একটা খনি তৈরি করা হবে। ভূগর্ভস্থ খনি যদি তৈরি করতে হয় তাহলে তো উচ্ছেদেরও প্রশ্ন নেই, আর উচ্ছেদ যদি না থাকে পুনর্বাসনেরও তাহলে প্রশ্ন নেই, তাহলে উচ্ছেদ পুনর্বাসন এই কথাগুলো কেন আসছে, এটাও আমাদের কাছে একটা প্রশ্ন। 3 নম্বর 4 নম্বর 5 নম্বর পয়েন্ট আমরা বলছি সেটা হচ্ছে যে এই যে একটা এত বড় একটা ব্যাসাল্টের স্তর, এটাকে যদি ভাঙতে হয় তাহলে যে পরিমাণ ওখানে ধুলো উঠবে, এবং সেটা খুব মিহি ধুলো, সিলিকা সম্বলিত ধুলো, যেগুলি ইনহেল করলে সিলিকোসিস হবে পেশেন্টের, এবং সিলিকোসিস হচ্ছে একমাত্র পেশাগত রোগ যে রোগের কোনো ইয়ে নেই, নিরাময় হয় না, এবং যে প্রোগ্রেসিভ, অর্থাৎ মৃত্যুই হচ্ছে তার শেষ কথা। সেই সিলিকোসিস আক্রান্ত হবে যদি হয় লোকরা, তাহলে তার এগেনস্টে কি প্রোটেকশন নেওয়া হচ্ছে, যারা এই প্রকল্প দেবে তারা এদের ক্ষেত্রে কি প্রোটেকশন দেবে? কারণ আমরা দেখেছি যে কোনো প্রোটেকশনই দেওয়া হয় না, এবং যেহেতু বেশিরভাগ খাদানগুলোই হচ্ছে বেসরকারি চোরাই খাদান,
ফলে এগুলিতে সরকারেরও কোনো ভূমিকা নেই, এবং সরকার নিজেও স্বীকার করেন যে এরকম চোরাই একটা কারবার এখানে খাদানগুলো চলে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে আমরা বলেছিলাম যে সিলিকোসিসের যে সম্ভাবনা এখানে রয়েছে, তার একটা প্রোটেকশন অবশ্যই সরকারকে আগেই ঘোষণা করতে হবে। তৃতীয় হচ্ছে যেটা আমরা বলছিলাম, যে সেটা হচ্ছে যে ওখানকার বনবাসী অত অঞ্চল যদি কাটা হয়, শুধু যে আদিবাসীরা বা ইয়ে হবেন তা না, এত বড় একটা পরিবেশের উপরে, ওখানে একটা নদীও আছে, ব্রাহ্মণী নদী, এই পুরো পরিবেশটার উপরে যে তার ইম্প্যাক্ট হবে, সেইটার কোনো অ্যাসেসমেন্ট হয়েছে কিনা এবং সেইটা কিভাবে রক্ষা করা যায় সেইটার সম্বন্ধে কোনো ইয়ে সরকারের ভাবনা চিন্তা আছে কিনা, সেইটাও আমরা জানতে চেয়েছিলাম। এবং আরেকটা সবচেয়ে শেষে আমরা যেটা ওই বলেছিলাম, সেটা হচ্ছে যে ওই ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনকে এটা দেওয়ার অর্থ হচ্ছে যেটা একটা ছেলে মানুষই, কারণ যার এই ক্ষমতায় যায়, এটা তার ফিল্ড অফ অ্যাক্টিভিটিস এর মধ্যেই পড়ে না, অথচ তাকেই দায়িত্ব দেওয়া হলো এই পুরো প্রজেক্টটার। ফলে আমার কাছে মনে হয়েছিল, এটা আমাদের কাছে মনে হয়েছিল যে এটা একটা 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 গিমিক, যেরকম ওই বলে না যে জুমলা, এরকম একটা জুমলা, যেখানে একটা বলা হচ্ছে লক্ষ লক্ষ লোকের চাকরি হবে, বিশাল নাকি একটা শিল্পনগরী গড়ে উঠবে, কয়লার ইয়ে হবে, শিল্প, কয়লাকে ভিত্তি করে শিল্প গড়ে উঠবে। এই যে জায়গাটা তৈরি হচ্ছে, বিশেষ করে পরিবেশের ওপরে যে ইম্প্যাক্ট, এইগুলোর কিন্তু কোনো সমাধান নেই। এগুলি আমরা জানতে চেয়েছিলাম যে সরকারকে লুকোনোর কিছু নেই, যদি এগুলিতে সত্যিকারের সরকারের সঠিক ভাবনা থাকে এবং দেশের আইন, আমরা বলছি না নতুন আইন করতে, দেশের যে প্রচলিত আইনগুলো আছে সেই আইনগুলোকে মর্যাদা দিয়ে যদি এটা কাজটা করা হতো, তাহলে আমাদের কোনো আপত্তি করারই ছিল না। সেটাই আমরা জানতে চেয়েছিলাম। এটাই আমরা বলছি যে সরকারের এখানে যে একটা স্ববিরোধিতা রয়েছে, এবং বারবার এই প্রজেক্টের নানা রকম কথা, এবং আমরা তো আরো দেখলাম, সেটা একটা টিভি চ্যানেলে সেদিন দেখছিলাম, যে মুখ্যমন্ত্রী ওখানে গিয়ে বলেছেন যে কয়লা তোলাও শুরু হয়ে গেছে। সেটাও আমাদের কাছে খুব অবাক লেগেছিল, যে ব্যাসাল্টের স্তরই আমি তুলতে পারলাম না, অথচ আমি কয়লা তোলা শুরু করে দিলাম। এই কথাটা বলার কি মানে আছে?